হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে ওয়েলকাম সৌরভ মন্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজ আমাদের আলোচনার বিষয় ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা সম্পর্কে। আর এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্যাটিক টপিক তোমরা বলতে পারো। ইতিহাসের এই টপিকটা থেকে বিভিন্ন এক্সামে তোমরা কোশ্চেন এসেছে। এই কারণে আজ আমি এই একটি ক্লাসের মাধ্যমেই তোমাদের এই পুরো টপিকটাকে কভার করব। এই কারণে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে ঝটপট এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখব আমাদের 1 নম্বর কোয়েশ্চেন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে। আমরা জানি মগধের বুকে হর্ষঙ্ক বংশই হলো প্রথম রাজবংশ, যারা সেখানে তাদের নিজেদের একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল। তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? বিম্বিসার। তাহলে বিম্বিসার 544 থেকে 412 বিসি, অর্থাৎ 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 412 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। আর এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? বিম্বিসার। তাহলে এটা তোমরা মনে রাখবে। আর এই হর্ষঙ্ক বংশ হলো মগধের বুকে রাজত্বকারী প্রথম রাজবংশ। আর হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। এবার আমরা বিম্বিসার থেকে একটা কি পয়েন্ট দেখবো। বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি বা টাইটেল, এটা পরীক্ষাতে আসে শ্রেণিক বা শ্রেণীয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ যে বিম্বিসারের উপাধি কি ছিল। বিম্বিসারের উপাধি ছিল কি? শ্রেণিক বা শ্রেণীয়। এবং এর থেকে আরেকটা আমরা কি পয়েন্ট দেখবো এবার, অজাতশত্রু। যে এই অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে আমরা দেখলাম হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন এই বিম্বিসার এবং অজাতশত্রু হলেন এই হর্ষঙ্ক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তোমরা এটা নোট ডাউন করবে যে হর্ষঙ্ক বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে অজাতশত্রু, এটা তোমরা মনে রাখবে। এবার আমাদের কোয়েশ্চেন 2 নম্বর, নন্দ বংশ থেকে। যে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, অর্থাৎ এই নন্দ বংশটা কে প্রতিষ্ঠা করেন? মহাপদ্মনন্দ হলো এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তোমরা এটা মনে রাখবে যে নন্দ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দের আবার কিছু টাইটেল ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইটেল গুলোকে আমরা এবার দেখব। যে মহাপদ্মনন্দের উপাধি সর্বক্ষত্রান্তক এবং একরার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এসেছে যে মহাপদ্মনন্দের উপাধি বা টাইটেল কি ছিল। তোমরা বলে মহাপদ্মনন্দের একটা উপাধি ছিল সর্বক্ষত্রান্তক, অর্থাৎ সর্বক্ষত্রান্তক অর্থাৎ সকল ক্ষত্রিয়দের ধ্বংসকারী রাজা হিসেবে কে পরিচিত? মহাপদ্মনন্দ। এই কারণে তিনি সর্বক্ষত্রান্তক উপাধিটা ধারণ করেন। আর একরাটও ছিল তার আরেকটি উপাধি। এবং এই নন্দ বংশের শ্রেষ্ঠ শাসককে ধননন্দ। নন্দ বংশের এটা ইম্পর্টেন্ট, আমি তোমাদের এখানে স্টার মার্ক দিয়ে দিলাম যে ধননন্দ ছিলেন নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা। তোমরা এটা মনে রাখবে। আর এই ধননন্দই কিন্তু ছিল নন্দ বংশের লাস্ট রুলার। আমি এখানে লিখে দিই লাস্ট রুলার, অর্থাৎ এই ধননন্দ ছিল নন্দ বংশের সর্বশেষ শাসক। এবার আমরা দেখব মৌর্য বংশ থেকে বা মৌরিয়ান ডাইনেস্টি থেকে। যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন কে, বা মৌরিয়ান ডাইনেস্টি কে ফাউন্ডার, অর্থাৎ কে প্রতিষ্ঠাতা। আর দেখবো চন্দ্রগুপ্ত মৌর্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা এই চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায় তিনি এই ধননন্দকে পরাজিত করে মগধের বুকে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর সেটা হল কি? মৌরিয়ান ডাইনেস্টি বা মৌর্য বংশ। আর এই বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এবার এই চন্দ্রগুপ্ত মৌর্য থেকে আমাদের কিছু কি পয়েন্ট দেখবো। যে গ্রিক সাহিত্যে চন্দ্রগুপ্তকে স্যান্ডোকোটাস, এটা গুরুত্বপূর্ণ। যে কোন রাজাকে স্যান্ডোকোটাস বলা হয়? তাহলে তোমরা বলবে কে? এই চন্দ্রগুপ্তকে স্যান্ডোকোটাস বলা হয়। এটা আমরা জানতে পারি গ্রিক সাহিত্য থেকে, যে গ্রিক সাহিত্যে চন্দ্রগুপ্তকে স্যান্ডোকোটাস বলে উল্লেখ করা হয়েছে। আর এই মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হলেন কে? অশোক। এটা তোমরা মনে রাখবে যে অশোক ছিলেন এই মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হলো কে? অশোক। আর এই অশোক আমরা জানি 261 লিখে যাই 261 বিসিতে তিনি কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেন। আর এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখার পরে অশোকের মনের ব্যাপক পরিবর্তন ঘটে এবং তিনি যুদ্ধনীতি
পরিত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন। এই কারণে আমরা অশোককে বলি এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, যিনি যুদ্ধনীতিকে সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলেন। এবার আমরা দেখব আমাদের নেক্সট কোয়েশ্চেন সাতবাহন বংশ থেকে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? শিমুক। শিমুক হলো এই সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, এটা তোমরা দেখে রাখবে। আর এই সাতবাহন বংশ থেকে আমরা কিছু কি পয়েন্ট দেখবো, যে গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে তোমরা বলবে গৌতম পুত্র সাতকর্ণী হলো এই সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর আমরা কোথা থেকে তার কথা জানতে পারি? একটা শিলালিপি রয়েছে যেটি হলো কি নাসিক শিলালিপি। এই নাসিক শিলালিপি থেকে গৌতম পুত্র সাতকর্ণীর কথা আমরা জানতে পারি। এই নাসিক শিলালিপিটি কে লেখেন? তার মাতা গৌতমী বলশ্রী কিন্তু এই নাসিক শিলালিপিটি তিনি রচিত করেছিলেন। আর এই নাসিক শিলালিপি থেকেই আমরা গৌতম পুত্র সাতকর্ণীর কথা জানতে পারি। এবার আমাদের 5 নম্বর অর্থাৎ নেক্সট কোয়েশ্চেন, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা কুষাণরা আমাদের ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন কুদুল কথফিসেস। তোমরা এই নামটাকে মনে রাখবে যে কুদুল কথফিসেস হলো এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা দেখলাম কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে, কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলো কুদুল কথফিসেস। তোমরা এটা দেখে রাখবে। আর এই বংশের যিনি সর্বশ্রেষ্ঠ রাজা তিনি হলেন কে? কনিষ্ক। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে কুদুল কথফিসেস এবং এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে কনিষ্ক হলো এই কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর কনিষ্ক সিংহাসনে বসার পরে একটি নতুন যুগ গণনার পদ্ধতি চালু করেন, যেটাকে আমরা বলি শকাব্দ গণনা। এটা জারি করেন কত? 78 এডি অর্থাৎ 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসার পরেই তিনি এই যুগ গণনা অর্থাৎ শকাব্দ যুগ গণনার পদ্ধতি চালু করেন। এটা পরীক্ষাতে আসে, তোমরা দেখে রাখবে যে কোন শাসক শকাব্দ যুগ গণনা চালু করেন। তোমরা বলবে কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন গুপ্ত বংশ থেকে, যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলো কে? শ্রীগুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা গুপ্ত যুগকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলে মেনে থাকি। এই কারণে গুপ্ত বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন শ্রীগুপ্ত। আর আমরা এই নামটাকে খুব ভালোভাবে মনে রাখবো। আর এই শ্রীগুপ্তের একটা উপাধি ছিল। শ্রীগুপ্তের উপাধি কি ছিল আমরা দেখবো। শ্রীগুপ্তের উপাধি ছিল মহারাজা। এবং শ্রীগুপ্তের পরবর্তী যিনি শাসক ছিলেন ঘটোৎকচ, এনারও কিন্তু উপাধি ছিল মহারাজা। আর আমরা দেখতে পাবো তার পরবর্তীকালে যিনি রাজা হন, অর্থাৎ ঘটোৎকচের পরে যিনি গুপ্ত বংশের সিংহাসনে বসেন তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। আর প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল কি মহারাজাধিরাজ। অর্থাৎ গুপ্ত বংশের প্রথম দুই শাসক এই শ্রীগুপ্ত এবং তার পুত্র ঘটোৎকচ, এদের উপাধি ছিল কি মহারাজা। এটাও তোমরা দেখে রাখবে। আর এই গুপ্ত বংশের শাসক সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট করবে যে গুপ্ত বংশের যিনি শ্রেষ্ঠ শাসক তিনি হলেন কে? সমুদ্রগুপ্ত। এটা তোমরা দেখে রাখবে। আর ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে উল্লেখ করেছেন। এটাও তোমাদেরকে দেখে রাখতে হবে, কেননা এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে কে কাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন। তোমরা বলবো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বা নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন। আর এই গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগও বলা হয়। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব পুষ্যভূতি বংশ থেকে, যে পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা বলে পুষ্যভূতি বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন প্রভাকর বর্ধন। আর এই পুষ্যভূতি বংশের যিনি শ্রেষ্ঠ রাজা তার সম্পর্কে এবার আমরা দেখব। এই হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পুষ্যভূতি বংশের সর্বশ্রেষ্ঠ শাসককে তোমরা বলবে হর্ষবর্ধন, যিনি প্রথমে তার রাজধানী থানেশ্বরে থাকলেও পরবর্তী কনৌজে তার রাজধানী তিনি স্থানান্তরিত করেন। আর এই হর্ষবর্ধনই কিন্তু ছিল এই পুষ্যভূতি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আর এবার আমরা হর্ষবর্ধনের একটা উপাধি দেখব। হর্ষবর্ধন কিন্তু শিলাদিত্য নামেও পরিচিত ছিলেন। এটা তোমরা জেনে রাখবে যে শিলাদিত্য কিন্তু তার একটা টাইটেল বা উপাধি। কার? হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন পাল বংশ থেকে, যে 8 নম্বর কোয়েশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলো কে? গোপাল। এই গোপাল একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন, কেননা তার পূর্বে তখন মাৎসন্যায় চলছিল বাংলাতে। আর সেখানকার মানুষ শান্তি
প্রতিষ্ঠার জন্য এই গোপালকে কিন্তু পাল বংশের শাসক হিসেবে নির্বাচন করেন। এই কারণে তোমরা এটা দেখে রাখবে যে গোপাল হলো পাল বংশের প্রতিষ্ঠাতা। আর গোপাল থেকে আমরা আরো দুটো কি পয়েন্ট দেখবো, যে গোপাল অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন এক্সামে এসেছে যে অদন্তপুরী মহাবিহার কে প্রতিষ্ঠা করেন, তোমরা বলবে গোপাল অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন। আর গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। এবার আমরা আরো কিছু কি পয়েন্ট দেখবো। ধর্মপাল ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ধর্মপালের সময় কিন্তু আমরা উত্তর ভারতে দেখতে পারি যে কৌনসকে কেন্দ্র করে ত্রিশক্তির সংগ্রাম সংগঠিত হয়, এটা তোমরা জেনে রাখবে। পাল রাজা ধর্মপাল, রাষ্ট্রকূট রাজা ধ্রুব এবং গুর্জর প্রতিহার বংশের শাসক বর্ষরাজার মধ্যে ত্রিশক্তির সংগ্রাম সংগঠিত হয়। তাহলে এর পরবর্তী আমরা কি পয়েন্ট এটা দেখবো, যে ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুরী বিহার তিনি প্রতিষ্ঠা করেন। এটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে এই বিক্রমশিলা এবং সোমপুরী এই মহাবিহার দুটো কে প্রতিষ্ঠা করেন, তোমরা বলবে ধর্মপাল এই বিক্রমশিলা এবং সোমপুরী বিহার প্রতিষ্ঠা করেন। এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেন, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে তিনি সংস্কার করেন। তাহলে আমরা দেখতে পারি যে ধর্মপাল বিক্রমশিলা সোমপুর বিহারের প্রতিষ্ঠার পাশাপাশি তিনি নালন্দাকে তিনি সংস্কার করেন। এবার আমাদের কোয়েশ্চেন সেন বংশ থেকে, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন। আবার কোথাও তোমরা দেখতে পাবে সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। এই কারণে তোমরা এটা দেখে নেবে যে যদি হেমন্ত সেন থাকে হেমন্ত সেন, সামন্ত সেন থাকলে সামন্ত সেন। তারপরে আমরা দেখব বিজয় সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা, এটা গুরুত্বপূর্ণ। আর কেননা এই বিজয় সেনের সময়ে আমরা দেখতে পাবো তার দরবারের কবি উমাপতি ধর একটি প্রশস্তি রচনা করেন, যেটা প্রায় বিভিন্ন পরীক্ষাতেই এসেছে। সেটা হলো কি এই দেউপাড়া প্রশস্তি। এটা তোমরা এখান থেকে দেখে রাখবে যে এই দেউপাড়া প্রশস্তিটা কে রচনা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি এখানে স্টার মার্ক তোমাদের করে দিলাম। এই দেউপাড়া প্রশস্তি থেকে কোয়েশ্চেন হয়, এটা রচনা করেন উমাপতি ধর। আর এই উমাপতি ধর ছিলেন কার রাজসভার কবি? বিজয় সেনের রাজ দরবারের কবি ছিলেন কে? এই উমাপতি ধর, এটা তোমরা মনে রাখবে। আর এই বিজয় সেনের সম্পর্কে আমরা বহু তথ্য এই উমাপতি ধরের দেউপাড়া প্রশস্তি থেকে জানতে পারি। আর এই উমাপতি ধরের লেখা দেউপাড়া প্রশস্তি থেকে যে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি এবং এর উপাধি ছিল বিজয় সেনের কি কি, এগুলো আমরা এবার দেখব। ওনার উপাধি ছিল মহারাজাধিরাজ, পরম ভট্টরক এবং পরমেশ্বর, এই তিনটি ছিল তার উপাধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই উপাধিগুলোকে তোমরা মনে রাখবে যে মহারাজাধিরাজ অর্থাৎ যিনি কোনো রাজার অধীনতা নেই অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন, সেই রাজাই একমাত্র মহারাজাধিরাজ উপাধিটা ধারণ করতো। আর বিজয় সেন কিন্তু সম্পূর্ণ স্বাধীন রাজা ছিলেন, সেই কারণে তার উপাধি ছিল মহারাজাধিরাজ। এবং পরম ভট্টারক এবং পরম মহেশ্বর, এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ উপাধি কার আমরা দেখতে পারি বিজয় সেনের। আর তার রাজদরবারের একজন উল্লেখযোগ্য কবি ছিলেন কে? উমাপতি ধর। আর তিনি রচনা করেন দেউপাড়া প্রশস্তি, যেখান থেকে আমরা বিজয় সেনের সম্পর্কে বহু তথ্য জানতে পারি। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন চোল বংশ থেকে। চোল বংশের প্রতিষ্ঠাতাকে বিজয়ালয় হলো। এই চোল বংশের প্রতিষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিজয়ালয়ের সময়ে আমরা দেখতে পারি যে তাদের বংশের অর্থাৎ চোল সাম্রাজ্যের প্রথম মন্দির নির্মিত হয়। আর সেই মন্দিরটি কোথায়? বিজয়ালয় তাঞ্জোরে নিশুম্ব সুদ্দিনী মন্দির নির্মাণ করেন। এটি বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে নিশুম্ব সুদ্দিনী মন্দির কে নির্মাণ করেন, তোমরা বলবে এই বিজয়ালয়, যিনি ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা, তিনি এই নিশুম্ব সুদ্দিনী মন্দির নির্মাণ করেন। আর এই মন্দিরটি ছিল একটি দুর্গা মন্দির। এবার চোল বংশের যিনি সর্বশ্রেষ্ঠ শাসক তিনি হলেন কে? প্রথম রাজেন্দ্র। কেননা তিনি বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন, অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে তিনি তার সম্পূর্ণ অধিকারকে তিনি কায়েম করেছিলেন। এই কারণে প্রথম রাজেন্দ্র ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা, এটা তোমরা জেনে রাখবে। এবং এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট দেখবো যে প্রথম রাজেন্দ্র গঙ্গাইকোন্ডা চোলাপুরম নামে একটি নতুন রাজধানী শহর প্রতিষ্ঠা করেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গঙ্গাইকোন্ডা চোলাপুরম নামে একটি নতুন শহরে পত্তন করেন কে? এই প্রথম রাজেন্দ্র। এটা থেকে কোয়েশ্চেন হয় যে গঙ্গাইকোন্ডা চোলাপুরম শহরটি কে প্রতিষ্ঠা করেন, তোমরা বলে প্রথম রাজেন্দ্র। আর প্রথম রাজেন্দ্রই ছিলেন এই চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, কেননা তিনি বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন
11 নম্বর রাষ্ট্রকূট বংশ থেকে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা মনে রাখবে দন্তি দুর্গ বা দান্তি দুর্গ হলো এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। এটাও একটা ভালো কোয়েশ্চেন, তোমরা দেখে রাখবে। আর এই রাষ্ট্রকূট বংশের যিনি সর্বশ্রেষ্ঠ শাসক তিনি হলেন কে? প্রথম অমোঘবর্ষ। এই প্রথম অমোঘবর্ষ ছিলেন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা। এটাও তোমরা দেখে রাখবে যে রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ যিনি শাসক তিনি হলেন কে? প্রথম অমোঘবর্ষ। এবার আমরা প্রথম অমোঘবর্ষ থেকে আরেকটি কি পয়েন্ট দেখব যে প্রথম অমোঘবর্ষ মান্যক্ষেতে রাজধানী স্থাপন করেন, অর্থাৎ প্রথম অমোঘবর্ষ তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল মান্যক্ষেত। এটা তোমরা দেখে রাখবে যে মান্যক্ষেত ছিল প্রথম অমোঘবর্ষের রাজধানী, যিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের একজন উল্লেখযোগ্য শাসক। এবার আমরা দেখব আমাদের পরবর্তী কোয়েশ্চেন 12 নম্বর কোয়েশ্চেন যে গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা বলবে হরিচন্দ্র ছিলেন এই গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা। হরিচন্দ্র হলো এই গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা। আর এই গুর্জর প্রতিহার বংশের যিনি শ্রেষ্ঠ শাসক তিনি হলেন মিহির ভোজা বা ভোজা প্রথম। তোমরা এটাকেও নোট করবে যে আমি তোমাদের এখানে লিখে দিই ভোজা প্রথম বা মিহির ভোজা তিনি ছিলেন এই গুর্জর প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তোমরা এটাও দেখে রাখবে যে মিহির ভোজা বা ভোজা প্রথম। আমি এখানে লিখে দিলাম ভোজা প্রথম হলো এই গুর্জর প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। কৌন ছিল মিহির ভোজার রাজধানী? তাহলে এই কৌন ছিল মিহির ভোজার রাজধানী। রাজধানীগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আমাদের 13 নম্বর কোয়েশ্চেন চালুক্য বংশ থেকে। চালুক্য বংশের যিনি প্রতিষ্ঠা করেন তিনি হলেন জয় সিং। চালুক্য বংশের এটাও একটা ভালো কোয়েশ্চেন, চালুক্য থেকে আমাদের অনেক সময় কোয়েশ্চেন হয় যে চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে, তোমরা উত্তর দেবে জয় সিং হলেন এই চালুক্য বংশের প্রতিষ্ঠাতা। আর দ্বিতীয় পুলকেশী হলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। এই দ্বিতীয় পুলকেশীটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা জেনে রাখবে যে দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর এই দ্বিতীয় পুলকেশীকে আমরা এই দ্বিতীয় পুলকেশীকে সর্বশ্রেষ্ঠ শাসক কেন বলি? কেননা তিনি হর্ষবর্ধনকে যুদ্ধে পরাজিত করেছিলেন। এই কারণে হর্ষবর্ধনের দক্ষিণ ভারতের যাত্রা সারা জীবনের মতো স্বপ্নই থেকে যায়। সেই কারণে দ্বিতীয় পুলকেশী হলেন এই চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর এনার সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে? এই আইহোল শিলালিপি থেকে আমরা জানতে পারি। আর এই আইহোল শিলালিপি কে রচনা করেন? তার দরবারের কবি রবি কীর্তি রাখেন এই আইহোল শিলালিপি। এটা থেকে একটা কোয়েশ্চেন হয় যে আইহোল শিলালিপি কে রচনা করেন? তোমরা বলবে রবি কীর্তি। আর তিনি ছিলেন এই দ্বিতীয় পুলকেশীর রাজদরবারের কবি। আর এই আইহোল শিলালিপিটি রচনা করেন 634 খ্রিস্টাব্দে। এটাও তোমরা জেনে রাখবে। আর হিউয়েন সাং দ্বিতীয় পুলকেশীর রাজ্য পরিদর্শন করেন। এটাও একটা ভালো কোয়েশ্চেন। তোমরা শুধু হিউয়েন সাং বলে হর্ষবর্ধন বলো, কিন্তু হর্ষবর্ধনের সময় তিনি আসেন অর্থাৎ 628 থেকে 29, কিন্তু তিনি দ্বিতীয় পুলকেশীর রাজ্যও তিনি পরিদর্শন করেছিলেন। এটাও তোমরা দেখে রাখবে। এরপরে আমাদের দেখবো 14 নম্বর কোয়েশ্চেন যে পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে। তোমরা বলবে যে পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলো কি? যে সিংহ বিষ্ণু বা সিংহ বর্মন। তাহলে সিংহ বর্মন বা সিংহ বিষ্ণু হলো এই পল্লব বংশের প্রতিষ্ঠাতা। আর এই সিংহ বিষ্ণু একটা উপাধি ধারণ করেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ, অবনী সিংহ। যে অবনী সিংহ অর্থাৎ পৃথিবীর সিংহ, তিনি এই উপাধিটি ধারণ করেন। আর এই পল্লব বংশের যিনি সর্বশ্রেষ্ঠ শাসক তিনি হলেন কে? নরসিংহ বর্মন প্রথম, পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। এই নরসিংহ বর্মনটাকে তোমরা এখান থেকে দেখে রাখবে, কেননা এই নরসিংহ বর্মন ছিলেন এই পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। আর তিনি তৈরি করেন সপ্ত প্যাগোডা মন্দির। এটা তোমরা দেখে রাখবে। সপ্ত প্যাগোডা মন্দির কে নির্মাণ করেন? নরসিংহ বর্মন প্রথম সপ্ত প্যাগোডা মন্দির নির্মাণ করেন। এবার আমাদের পরবর্তী অর্থাৎ 15 নম্বর কোয়েশ্চেন যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন পুষ্যমিত্র শুঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা বলবে পুষ্যমিত্র শুঙ্গ হলো এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। আর পুষ্যমিত্র শুঙ্গের রাজধানী তোমরা দেখে রাখবে পাটলিপুত্র ছিল তার রাজধানী। আর এই পুষ্যমিত্র শুঙ্গ
যে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। আর এই শুঙ্গ বংশের যিনি শেষ শাসক ছিলেন তিনি হলেন কে? দেবভূতি। এই দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ রাজা। এটা তোমরা দেখে রাখবে, কেননা প্রথম এবং শেষ রাজা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। তাহলে আমরা দেখলাম যে এই শুঙ্গ বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন পুষ্যমিত্র শুঙ্গ, আর দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ রাজা বা লাস্ট রুলার। তাহলে আমরা কি বলবো যে লাস্ট রুলার অফ শুঙ্গ ডাইনেস্টি কে? দেবভূতি। এবার আমাদের কোয়েশ্চেন 16 নম্বর, কানব বংশ থেকে, যে কানব বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা বলবে কানব রাজবংশের প্রতিষ্ঠা করেন বাসুদেব কানব। তোমরা এটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ, কেননা তিনি দেবভূতিকে হত্যা করে এই কানব রাজবংশের প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা দেখলাম এই কান্ন রাজবংশের রাজধানী কোথায় ছিল? বিদিশাকে তারা রাজধানী হিসাবে দাবি করে, যে বিদিশা ছিল কান্ন রাজবংশের রাজধানী। তোমরা এটাও দেখে রাখবে। আর এই কান্ন বংশের যিনি শেষ শাসক তিনি হলেন সুশর্মন, ছিলেন কান্ন রাজবংশের শেষ রাজা। আর আমরা দেখতে পারি অন্ধ অর্থাৎ সাতবাহনদের হাতে এই সুশর্মন পরাজিত হয় এবং সেখানে সাতবাহন সাম্রাজ্যের সূচনা হয়। আর তোমরা জেনে রাখবে যে সুশর্মন কাদের হাতে নিহত হয়? সাতবাহনদের হাতে নিহত হয়। আর এই সুশর্মন ছিলেন কানব রাজবংশের শেষ রাজা, এই কারণে তোমরা এটাও দেখে রাখবে। এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন শিশুনাগ থেকে 17 নম্বর কোয়েশ্চেন, যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা দেখবে শিশুনাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা তোমরা বলবে শিশুনাগ হলো এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা। এবার আমরা এখান থেকে আর একটা কি পয়েন্ট গুরুত্বপূর্ণ, যে শিশুনাগ পাটলিপুত্র থেকে তার রাজধানী বৈশালীতে স্থানান্তর করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পারি যে প্রথম দিকের বংশগুলোর রাজধানী কিন্তু পাটলিপুত্র ছিল, কিন্তু শিশুনাগ যখন সিংহাসনে বসেন তার রাজধানী তিনি এই পাটলিপুত্র থেকে তিনি বৈশালীতে স্থানান্তরিত করেন। এবার আমরা দেখব এখান থেকে আর একটা কি পয়েন্ট, যে মহানন্দিন ছিলেন শিশুনাগ বংশের শেষ শাসক। এটা তোমরা দেখে রাখবে যে এই মহানন্দিন ছিলেন শিশুনাগ বংশের শেষ শাসক। এবার আমরা আস্তে আস্তে এখন প্রবেশ করব সুলতানি অর্থাৎ মুসলিম যুগে। এখানে আমরা প্রথমেই দেখতে পাবো দাস বংশ বা দাস ডাইনেস্টি, অর্থাৎ এই দাস বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা এনার হাত ধরে ভারতে প্রথম একটি রাজবংশ প্রতিষ্ঠিত হয়, সেটি হলো কি দাস বংশ বা দাস ডাইনেস্টি। আর এই বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। এবার আমরা কুতুবউদ্দিন আইবক থেকে কিছু কি পয়েন্ট দেখব, যে কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির সেনাপতি। এটা তোমরা দেখে রাখবে যে এই কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। এটা তোমরা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেন। তারপরে আমরা দেখতে পাবো যে 1210 সালে তিনি চৌগান বা পোলো খেলতে গিয়ে তিনি মারা যান। এটা বিভিন্ন এক্সামে আছে যে কুতুবউদ্দিন আইবক কবে মারা যান? তোমরা বলবে 1210 সালে চৌগান বা পোলো খেলতে গিয়ে তিনি মারা যান। তারপর আমরা দেখব যে ইলতুৎমিশ ছিলেন দাস বংশের শ্রেষ্ঠ সুলতান। তাহলে আমরা দেখবো ইলতুৎমিশ ছিলেন দাস বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান। তোমরা এটা মনে রাখবে যে কুতুবউদ্দিন আইবক যে দাস বংশ প্রতিষ্ঠা করেন সেই দাস বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ইলতুৎমিশ। এখান থেকে আমরা আর একটা কি পয়েন্ট দেখবো, যে ইলতুৎমিশ লাহোর থেকে তার রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন। এই রাজধানীগুলোকে তোমরা দেখে রাখবে যে ইলতুৎমিশ লাহোর থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করে? দিল্লিতে। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে কোন মানে শাসক বা সম্রাট লাহোর থেকে তার রাজধানী দিল্লিতে স্থানান্তর করে? তোমরা উত্তর দেবে ইলতুৎমিশ। এর পরবর্তী কোয়েশ্চেন আমাদের তুগলক বংশ থেকে, যে তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা বলবে গিয়াসউদ্দিন তুগলক। এই প্রত্যেকটি এখানকার বংশ অর্থাৎ 1206 এর পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের আগে যে সকল কয়েকটি বংশ আমরা দেখতে পাবো সবই কিন্তু ইম্পর্টেন্ট। সেই কারণে এই বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ শাসকগুলোকে তোমরা নোট ডাউন করবে তোমার জানা না থাকলে। তেমনি তুগলক বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন গিয়াসউদ্দিন তুগলক। আর এই বংশের শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, যাকে ইতিহাসের পাগলা রাজা হিসেবে চিহ্নিত করা হয়। যে পাগলা রাজা ইতিহাসে কাকে বলা হয়? তোমার উত্তর দেবে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। এই মোহাম্মদ বিন তুগলক
মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন। তাহলে আমরা দেখতে পারি যে এর পূর্বে ইলতুৎমিশ লাহোর থেকে তার রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন, কিন্তু তার পরবর্তী রাজবংশ অর্থাৎ তুগলক বংশ যখন সেখানে রাজত্ব করে, অর্থাৎ সেই বংশের শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেন? দেবগিরিতে স্থানান্তর করেন। এটা তোমরা দেখে রাখবে। আর লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন ইলতুৎমিশ, এবং দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন তুগলক বংশের শাসক মোহাম্মদ বিন তুগলক। তোমরা এটা দেখে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। এবার আমাদের 20 নম্বর অর্থাৎ 20 নম্বর কোয়েশ্চেন, আমাদের যে সৈয়দ বংশ, খুবই একটা গুরুত্বপূর্ণ বংশ, যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে তোমরা খিজির খা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এটা দেখে রাখবে যে সৈয়দ বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন খিজির খা। তারপরে আমরা দেখব যে মোবারক শাহ ছিলেন এই সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সৈয়দ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাটকে তোমরা বলবে মোবারক শাহ। আর এই মোবারক শাহ কিন্তু একটা শহরের প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে মোবারকবাদ। এটা তোমরা দেখে রাখবে যে মোবারকবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? তোমরা বলবে যে সৈয়দ বংশের সব থেকে শ্রেষ্ঠ সুলতান কে এই মোবারক শাহ, তিনি এই মোবারকবাদ শহরটি প্রতিষ্ঠা করেন কোথায়? যমুনা নদীর তীরে। তোমরা এটা মাথায় রাখবে। আমাদের 21 নম্বর কোয়েশ্চেন, লোদি বংশ থেকে, যে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? তোমরা বলে বহুলুল লোদি হলো এই লোদি বংশের প্রতিষ্ঠাতা। অর্থাৎ এই প্রত্যেকটি রাজবংশই খুবই ইম্পর্টেন্ট, এইগুলোকে তোমরা একটু নোট ডাউন করবে যে লোদি বংশের প্রতিষ্ঠাতা হলো এই বহুলুল লোদি। আর এই বংশের যিনি শ্রেষ্ঠ শাসক তিনি হলেন কে? সিকান্দার লোদি হলেন এই লোদি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। তোমরা এটা নোট করে রাখবে, এটাও গুরুত্বপূর্ণ যে সিকান্দার লোদি হলেন এই লোদি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আর এখান থেকে আমাদের আর একটা কি পয়েন্ট দেখতে হবে যে এই সিকান্দার লোদি কুতুব মিনার মেরামত করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কুতুবউদ্দিন আইবক বখতিয়ার কাকীর স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু শেষ করেন ইলতুৎমিশ। কিন্তু সিকান্দার লোদি এই কুতুব মিনারটাকে তিনি আবার তার শাসনকালে সংস্কারও করেছিলেন। এই কারণে তোমরা এটা মনে রাখবে। আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে গুল রুখি ছদ্মনামে তিনি ফার্সি কবিতা লিখতেন কে? সিকান্দার লোদি। এটাও তোমরা দেখে রাখবে যে তার ছদ্মনাম কি? গুল রুখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে গুল রুখি ছদ্মনামে ফার্সি কবিতা লিখতেন এই সিকান্দার লোদি। আজকের আমাদের শেষ কোয়েশ্চেন অর্থাৎ 21 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব এবার মুঘল বংশ থেকে, যে মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ মুঘল বংশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? আমরা সবাই জানি বাবর। আর তার সম্পূর্ণ নামটা আমরা দেখে নেব, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট ডাউন করবে। আজ জানা থাকলে কোনো ব্যাপার নেই, যে মুঘল বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, খুবই একজন ফেমাস শাসক। এনার থেকে এবার আমরা আর একটা কি পয়েন্ট দেখব, যে ইনি বাবার অর্থাৎ তার পিতার, বাবর পিতার দিক থেকে ছিলেন তৈমুর লং, এবং মাতার দিক থেকে তিনি ছিলেন কার বংশধর? চেঙ্গিস খার বংশধর। আর এই দুটো জাতি কিন্তু ছিল সেই সময়ে খুবই পাওয়ারফুল জাতি। এই কারণে তাদের সবসময় এই দুই জাতির মধ্যে সংঘর্ষ হতো। এই কারণে তারা নিজেদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে, আর তার ফলস্বরূপ তাদের যে পুত্র সন্তান হয় তার নাম হলো বাবর। এই কারণে তিনিও ছিলেন একজন গুরুত্বপূর্ণ শাসক। আর ইনি ভারতবর্ষের ক্ষেত্রে একটি নতুন বংশের প্রতিষ্ঠা করেন, সেটি হলো কি? এই মুঘল সাম্রাজ্য। আর জহিরুদ্দিন মোহাম্মদ বাবরই হলো এই মুঘল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিই যে বাবর তার পিতার দিক থেকে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খার বংশধর ছিলেন। এটা তোমরা দেখে রাখবে। আর বাবরের কত সালে জন্ম হয় এটা আমরা দেখব। বাবরের জন্ম হয় 14 ফেব্রুয়ারি 1483 সালে। এই সালটাকে তোমরা নোট ডাউন করবে, যে বাবরের জন্ম হয় কত সালে? 14 ফেব্রুয়ারি 1483 সালে। আজকের আমাদের শেষ কি পয়েন্ট, যে আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক, এটা এখানে তোমরা নোট ডাউন করবে। আর তার সময়কালটা আমি একটু বলে দিই, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সময়কালটা দেখে রাখবে। যেহেতু তিনি ছিলেন এই মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসককে এই আকবর। আর এই আকবরের সময়ে কিন্তু আমরা দেখতে পারি যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কার মধ্যে?
আকবর এবং আফগান সেনাপতি হিমুয়ের মধ্যে আর বৈরাম খাঁ সভাপতি সাহায্যে আকবর এই যুদ্ধে জয়লাভ করেন। তাহলে তোমরা জেনে রাখবে যে আকবর ছিলেন এই মুঘল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, আর এই মুঘল বংশের প্রতিষ্ঠাতা হলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে আজ আমি তোমাদের এই একটি ক্লাসের মধ্যেই ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজবংশের প্রতিষ্ঠাতা এবং উল্লেখযোগ্য অর্থাৎ শ্রেষ্ঠ রাজাদের সম্পর্কে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এটা অনেক হেল্প হবে পরীক্ষার ক্ষেত্রে। আর ক্লাসটি যদি তোমাদের একটু উপকার হয় তোমাদের, তাহলে একটা লাইক করতে ভুলবে না, একটা লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝে ক্লাসটিকে শেয়ার করে দেবে। এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে।